91? Yes, ma'am. We can see. You can see this? Yes, ma'am. Okay, this is our chapter 4, and the name of this chapter is buoyancy and flotation. এখন তোমাদের কথা হচ্ছে হোয়াট ইজ বুয়েন্সি, তাই না? ফ্লোটেশন তো তোমরা বোঝো যে ভেসে আসে, ভেসে থাকা, তাই না? ফ্লোটেশন, কিন্তু বুয়েন্সিটা কি? Actually, main topic is the buoyancy. First, you have to know what is buoyancy. Whenever a body is immersed full or partially in a fluid, it is subjected to an upward force which tends to lift or buoy it up. This tendency for an immersed body to be lifted up in the fluid due to an upward force opposite of the action of gravity is known as buoyancy. এখানে তো অনেক কথা বলা আছে, তাই না? কিন্তু এর অ্যাকচুয়ালি সামারাইজটা হলো, যখন একটা বডি, সেটা যে কেউ হইতে পারে, কোনো উডেন ব্লক হইতে পারে, অথবা লঞ্চ, যেই হোক, যদিও ফুললি মানে সম্পূর্ণরূপে অথবা পার্শিয়ালি ডুবন্ত অবস্থা থেকে যে কোনো ফ্লুইড তো তোমরা জানো, তাহলে অবশ্যই একটা আপওয়ার্ড ফোর্স দ্বারা, যেটা অবশ্যই যে ফোর্সটা গ্র্যাভিটির অপোজিটে কাজ করবে। তোমরা জানো যে গ্র্যাভিটি তো আমাদের নিচের দিকে টানে, মানে সেন্টারের দিকে, আর এটা করবে কি, গ্র্যাভিটির অপোজিট দিকে ওকে হচ্ছে ধাক্কা দিবে বা ওকে ফোর্স আপ করবে। এই যে টেন্ডেন্সিটা, এটাই বুয়েন্সি, মানে সারসংক্ষেপ। আর যে ফোর্সটা কাজ করবে, একটা ফোর্স ওকে মানে লিফট আপ করছে, সেই ফোর্সটাকে বলা হয় বুয়েন্ট ফোর্স। এই যে বুয়েন্ট ফোর্স, অনেকগুলো নাম আছে, ফোর্স অফ বুয়েন্সি অর আপথ্রাস্ট। যদি কখনো বলা হয় আপথ্রাস্ট, that also means buoyant force. বলছে the force tending to lift up the body under such condition, মানে যে ফোর্সটা এই যে বডিটাকে উপরের দিকে তোলার চেষ্টা করবে, সেই ফোর্সটাই হচ্ছে বুয়েন্ট ফোর্স, এবং একে কিন্তু আপথ্রাস্টও বলে। দেখো আর্কিমিডিস প্রিন্সিপালটা, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ আর্কিমিডিস প্রিন্সিপাল। ও কি বলছে, when a body is immersed in a fluid either wholly or partially, একই কথা। ও বলছে যে when a body immersed wholly and partially, ও কিন্তু তাই বলছে, it is buoyed or lifted up by a force which is equal to the weight of the fluid displaced by the body. ধরো একটা উডেন ব্লক, ঝড় বৃষ্টি হয়েছে, একটা গাছ পানির মধ্যে পড়ছে, দেখবা যে গাছটা কিন্তু ডুবে যায় না, গাছটা কিন্তু কিছুটা ফ্লোটেশন অবস্থায় থাকে, ঠিক না? তো সেটা বলছে, এই যে গাছটা পানির মধ্যে পড়ছে, অবশ্যই কিছুটা পানি ডিসপ্লেস করবে। কতটুকু করবে? ওর ওয়েটের সাথে, যতটুকু ওয়েট ওর ডুবন্ত অবস্থায় থাকবে, ততটুকু পানি ততটুকু ওয়েটের পানি ও ডিসপ্লেস করবে, সেটা সমান হবে। এটাই বলছে যে when a body is immersed in a fluid either wholly or partially, it is lifted or buoyed up by a force which is equal to the weight of the fluid displaced by the body. এখন what is center of buoyancy? অবশ্যই যে পয়েন্টে ফোর্সটা কাজ করবে, সেটাকেই বলবে সেন্টার অফ বুয়েন্সি। The point of application of the force or buoyancy of the force of buoyancy on the body is known as center of buoyancy. তার মানে এখানে চারটা জিনিস আছে, একটা হচ্ছে what is buoyancy, what is upthrust, then center of buoyancy and Archimedes principle. খুবই ভালো মতো মনে রাখবা, যেটা ফোর্স, সেটা যে ফোর্সটা ওকে আপলিফট করবে বডিটাকে, যে পয়েন্টে ফোর্সটা কাজ করবে, সেটা সেন্টার অফ বুয়েন্সি। আর বুয়েন্সি আর আর্কিমিডিস কিন্তু একই কথা বলছে, যে আর্কিমিডিস বলছে যে যখন একটা বডি ইমার্সড হবে ইন এ ফ্লুইড পার্শিয়ালি অর ফুললি, তখন ও করবে যে লিফটার ফোর্সটা, যে ফোর্সটা কাজ করবে, এটা করবে কি, যে ওই ওয়েটের কারণে যেতটুকু ফ্লুইড, ওই যে বডিটার ওয়েটের কারণে যেটুকু ফ্লুইড ডিসপ্লেসড হবে। আমরা একটা ম্যাথমেটিক্স করি, দেখো এখানে কিন্তু কোনো ইকুয়েশন দেওয়া নাই, কথা একটাই, যে যতটুকু ওয়েট হচ্ছে আসলে ওই যে ইমার্সিভ অবস্থায় থাকবে,
তার কারণে যে ইকুয়াল টু যে পরিমাণ ওয়াটারটা বা ফ্লুইডটা ডিসপ্লেসড হবে, এইটাই একটাই ফর্মুলা। তোমাদের সবাই পেন, পেজ আর ক্যালকুলেটর আছে না? জি ম্যাম আছে। আমার ক্লাসে নিয়ে আসতেই হবে, আছে। বলি আর না বলি, দিস Yes, ইজ হচ্ছে ডিক্লেয়ার্ড অলরেডি, তাই না? আমার ক্লাসে তোমাদের পেন, পেজ আর এই ক্যালকুলেটর নিয়ে আসতেই হবে। এবার দেখো একটা ম্যাথ আমরা করি, ম্যাথ করলে আর একটু ক্লিয়ার হবে, আস্তে আস্তে আমরা ডিপে যাব। এটা হচ্ছে একটু সিম্পল, বাট যত আমরা যাব তত ডিপে যাব। এক্সাম্পল 4.1 বলছে এ উডেন ব্লক, অথবা আমি এখানে বলতে পারি একটা ট্রি, তাই না? বলে দিলাম ট্রি। তাই বলে ভয়, যখনই ট্রি বলবো এতে ভয় পাওয়ার কিছু নেই। বলছে উইথ হচ্ছে 1.25 মিটার, ইউ সি ইন হিয়ার, দিস ইজ 1.25 মিটার। ডেপথ, ডেপথ হচ্ছে দেখো 0.75 মিটার। আর লেন্থ, ওর লেন্থ হচ্ছে 3 মিটার। ইজ ফ্লোটিং ইন ওয়াটার, যে পানির মধ্যে ভাসমান অবস্থায় আছে, তার মানে ও কিন্তু পুরা ডুবে যায়নি। স্পেসিফিক ওয়েট অফ দ্য উড is 6.4 kilonewton per meter cube. Find volume of water displaced and position of center of buoyancy. তার মানে তোমাকে বের করতে হবে কোথায় সেন্টার অফ বুয়েন্সিটা কাজ করতেছে, মানে ফোর্সটা কাজ করতেছে, আর কতটুকু ওয়াটার ডিসপ্লেসড হয়েছে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন দেখো প্রথম কাজ হবে আমাদের ব্লকটার ভলিউম কত, উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে। আমি যদি তিনটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আমি ভলিউম অফ ব্লকটা বা উডেন ব্লকটা পাবো কিনা? তাহলে সবাই ভলিউম অফ উডেন ব্লকটা বের করো। উইডথ হচ্ছে 1.25 মিটার, হাইট হচ্ছে 0.75 মিটার, আর লেন্থ হচ্ছে 3 মিটার। সো মাল্টিপ্লাই দিস 3 and find out the value of volume of wooden block and tell me the answer. কি বলা দেওয়া আছে এটা জানার দরকার নাই, তোমাদেরকে যেটা বের করতে বলছি তোমরা অ্যানসারটা বের করো সবাই, এভরিবডি ট্রাই টু ফাইন্ড আউট দ্য ভলিউম অফ উডেন ব্লক। 2.8125। এমন তোমরা 10 জন একটু রেজ ইউর হ্যান্ড করো তো, 10 জন যে 2.812 মিটার কিউব এটা বের করছো। 25। ওকে, তারপরে দেখো কি বলা আছে যে স্পেসিফিক ওয়েট দেওয়া আছে, তাই না? দেখো নেক্সট কন্ডিশন বলছে যে স্পেসিফিক ওয়েট অফ উড, কার উড, ঠিক না? স্পেসিফিক ওয়েট অফ উড দেওয়া আছে। এখানে যদি স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম ওর স্পেসিফিক ওয়েটটা কত, এটা তোমরা সবাই জানো। আর স্পেসিফিক ওয়েট এর ফর্মুলা হচ্ছে ওয়েট অফ দ্য ব্লক ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ব্লক বা ওয়েট অফ দ্য উডেন ব্লক, মানে W ভাগ V করো। স্পেসিফিক ওয়েট অফ উডেন ব্লক স্মল w বা ওমেগা যেটাই বলো ইজ ইকুয়াল টু W ভাগ V। W সাথে একটা লিখে দাও যেটা W হচ্ছে ব্লকের ওয়েটটা, হচ্ছে ব্লকের ডিভাইডেড ভলিউমটা হচ্ছে ব্লকটার, উডেন ব্লকটার। এখান থেকে তোমরা দেখো W ছোট হাতের W-টা দেওয়া আছে, ওরা কিন্তু এভাবে লিখে দিছে, কিছু বলে নাই। তুমি এখানে একটা ফর্মুলা লিখবা, ফর্মুলা লিখবা হচ্ছে স্মল w ইজ ইকুয়াল টু ক্যাপিটাল W ডিভাইডেড বাই V। ক্যাপিটাল W-টা হচ্ছে ওয়েট অফ দ্য ব্লক আর V-টা হচ্ছে ভলিউম অফ দ্য ব্লক। সবাই ওয়েট অফ দ্য ব্লকটা বের করো। এই ফর্মুলাটা আগে রাইট ডাউন দিস ফর্মুলা, then find out the weight of the wooden block. Everybody, এখানে কিছু বলা না দেওয়া থাকলে আমি তো বলছি 18 কিলো নিউটন। পারবে? জি ম্যাডাম 18 আসছে। 18 আসছে। দেখো স্পেসিফিক ওয়েটটা দেওয়া ছিল
কিলোনিউটন পার মিটার কিউব, আর ভলিউমটা বের হয়েছে মিটার কিউব। তাহলে আমাদের ওয়েট কত হবে? ওয়েটের ইউনিটটা কি হবে? কিলোনিউটন। কিলোনিউটন। হ্যাঁ, শুধু কিলোনিউটন। এবার আসো, আমাদের এতটুকু কাজ শেষ। আমরা ফর্মুলা কি পড়ছিলাম? যে ফর ইকুইলিব্রিয়াম দ্য ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড ডিভাইডেড বাই অফ উডেন ব্লক। দেখো দুইটাই কিন্তু ওয়েট। এখানে যদি ভলিউম লিখি তাহলে এখানে হবে ভলিউম ডিভাইডেড না ইকুয়াল? ডিভাইডেড না ইকুয়াল? আমি শুনতে পাচ্ছি না, কিছু বলছো? আচ্ছা, আমি তোমাদেরকে এক্সপ্লেন করি, ঠিক আছে? আমরা যদি এখানে ওয়েট লিখি তাহলে ইকুয়াল টু এখানে ওয়েটটাই থাকবে। যদি বলে এখানে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস, তাহলে এখানে কিন্তু ভলিউম অফ উডেন ব্লকটাই লিখতে এটা হবে, তো ঠিক হবে আছে? না। এরকম ওয়াটারের ভলিউম গুলো তো ভলিউম সমান হবে না। সেম না, 9.81 এর একটা ফ্যাক্টর আছে, জি ম্যাম। ঠিক আছে, যেটা আছে তোমার স্পেসিফিক ওয়েট, ঠিক আছে? এটার একটা আছে, তুমি ওইভাবেই বসাইতে হবে। যখন ভলিউমটা বের করবা তখন কিন্তু ওইভাবেই লিখতে হবে। ওয়াটারের 9.81 এর যে এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখন আসো, ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড ইকুয়াল টু ওয়েট অফ উডেন ব্লক। এখানে কিন্তু নিউটন দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা নিউটন না, বলো তো কি? ইয়েস, কিলোনিউটন। ওরা কিন্তু ভুল করছে। এইটা কিন্তু রিমেম্বার, এখানে কিন্তু এটা কিলোনিউটন। এবার আসো, আমরা কি ফর্মুলা লিখছিলাম স্পেসিফিক ওয়েটের? একজন বলো তো। স্পেসিফিক ওয়েট অফ উড যখন বলছিলাম তখন কি ফর্মুলা লিখছিলাম? কিলোনিউটন পার মিটার W by V। ওয়েট হচ্ছে ওয়েট অফ ওয়াটার, সরি, ওয়েট অফ উডেন ব্লক ডিভাইডেড বাই ভলিউম অফ উডেন ব্লক, তাই না? জি ম্যাম। এটা লিখছিলাম, ঠিক না? সিমিলারলি যদি আমি ডাব্লুটা লিখি ওয়াটারের রেসপেক্টে, ডাব্লু ওয়াটার, তাহলে কি হবে বলো তো? ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার। এটা হবে কিনা? জি ম্যাম। তাহলে বের করে ফেলো। ওয়েট অফ ওয়াটার তো বের হয়ে গেছে, 18 কিলোনিউটন, তাই না? তোমরা চাইলে আমি এখানে তো লেখা সম্ভব না, আমি ওয়ার্ড ফাইলে যে দেখাই দিতে পারি। কি করবা? ম্যাডাম দেখান ম্যাম, ম্যাম লাগবে। এটা লাগবে না, আমরা পরের অংশতে যাই। পরের অংশটুকু আসো। পরের অংশটুকু কি বলছে? কি বের করতে? পজিশন অফ সেন্টার অফ বুয়েন্সি, এটা বলছে, তাই না? মানে কোথায় ওই ফোর্সটা অ্যাক্ট করবে। দেখো, পানিতে নিমজ্জিত অংশটাকে ওরা এইচ দিয়ে মার্কিং করছে, মানে ওরা জানে না, আননোন, ইটস আননোন। কতটুকু অংশ পানিতে ডুবে আছে ইটস আননোন, ওটাকে ওরা একটা এইচ দিয়ে ইন্ডিকেট করছে। তাহলে যতটুকু অংশ নিমজ্জিত আছে তার ভলিউমটা কত হবে বলো তো? এইচ ইন্টু 1.25 ইন্টু 3 না? ইয়েস ম্যাম। সেটাই ওরা করছে। দেখো, ভলিউম অফ উডেন ব্লক ইন ওয়াটার, মানে ওয়াটারে যতটুকু ভলিউম নিমজ্জিত আছে। এখন বের করো এটা, 1.25 ইন্টু এইচ ইন্টু 3। এতটুকু সবাই বুঝছো কিনা? দেখো, আমি বলছিলাম যখন ভলিউম লিখবা তখন কিন্তু এ পাশে কি হবে বলো তো? কি বলছিলাম বলো তো? ম্যাম এখানে তো ভলিউম মেন লিখলে ব্যাপারটা হলো ভলিউম ওই যখন উডেন এই ব্লকের পাশে- যতটুকু ওয়াটারের ভিতরে থাকবে ওইটুকুর ভলিউম শুধুমাত্র। হ্যাঁ, দেখো বলছে ভলিউম অফ ওয়াটার ব্লক ইন ওয়াটার, যতটুকু পানিতে নিমজ্জিত আছে, যতটুকু পানিতে নিমজ্জিত আছে ততটুকু ভলিউম অফ ওয়াটারই কিন্তু কি হয়েছে বলতো? সে ডিসপ্লেস করছে। ডিসপ্লেসড হয়েছে, ঠিক না? জি ম্যাম। তুমি যখন ধরো সে ইউ টেক বাথ ইন এ রিভার, সে যখন তোমার যখন ওখানে মানে যতটুকু
তোমার বডিটা নিমজ্জিত হবে ততটুকু পানি কিন্তু ডিসপ্লেসড করবে, এটা মনে রাখতে হবে। তো দেখো বলছে ভলিউম অফ ওয়াটার ব্লক ইন ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড। ভলিউম কত 1.25 ইন্টু h ইন্টু 3 ইকুয়াল টু, এইটা কোনটা দেখো, এই দেখো এটা ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, এই ভ্যালুটা পাইছো? এটা থেকে h বের করো। h আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা h বের করো। 0.4893 এই স্মল এইচটা বের করছো কয়জন? প্লিজ রেজ ইওর হ্যান্ড। এই এতটুকু স্মল এইচ বের করার চেষ্টা করো। আমি তোমাদেরকে এইচটা দেখাচ্ছি না, কিন্তু তোমরা নিজে বের করো। এক্ষেত্রে 15 জন হইতে হবে। 15 জন হইলে আমরা নেক্সটে যাব। ওকে, সো একটা থিওরি তোমরা দেখো। তোমরা সেন্টার অফ বুয়েন্সিটা দেখছিলা, কিন্তু সেন্টার অফ বুয়েন্সিটা কোথায় কাজ করবে সেটা কিন্তু পরের লাইনে দেখালাম। ইট ইজ অলওয়েজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড। এটা ওখানে কাজ করবে যেখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা কাজ করবে। কখন? যখন যে পরিমাণটা ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করবে, মানে এই যে এতটুকু ডুবন্ত অবস্থায় আছে না, এই যে এতটুকু এ সিজিতে এতটুকু ডুবন্ত অবস্থায় এতটুকু তো হচ্ছে তোমার ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড হয়েছে। এ সিজিতেই ওর সেন্টার অফ বুয়েন্সি কাজ করবে, টোটালটার না, টোটাল উডেন ব্লকের না। যতটুকু নিমজ্জিত অবস্থায় আছে ততটুকু সিজি যেখানে কাজ করবে সেখানেই সেন্টার অফ বুয়েন্সি কাজ করবে। এটা কি একটা কি বলতো, রেক্ট্যাঙ্গুলার শেপ না? h/2 হবে। রেক্ট্যাঙ্গুলার হলে পরে h/2 হবে। তুমি নিজে থেকে বলতেছো, দেখো h/2 পাইছো? জি ম্যাম। 0.2446 সবাই বের করতে পারছো? আমি কিন্তু কিছু বলি নাই, আমি জাস্ট তোমাদেরকে পথ দেখাই দিছি। আই জাস্ট শো ইউ দা ওয়ে। তোমরাই সলভ করছো, ঠিক না? যত তোমরা ম্যাথ সলভ করবে তোমাদের কনফিডেন্স তত বাড়বে। এবার নেক্সট ম্যাথে চলে যাব। এটাও তোমরাই সলভ করবা, আমি আসলে তোমাদেরকে ওইভাবে হেল্প করতে পারবো না। আমি জাস্ট তোমাদেরকে পথ শো করব। আই শো ইউ দা ওয়ে। কি বলছে এক্সাম্পল 4.2, আ উডেন ব্লক অফ স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকলে আমরা স্পেসিফিক ওয়েট বের করতে পারবো। হ্যাভিং এ সাইজ 2 into 0.5 into 25 floating in a water। তাহলে আমরা ভলিউমটা বুঝে গেছি, তাই না? ডিটারমাইন দ্য ভলিউম অফ কংক্রিট। এইগুলা কিন্তু সব উডেন ব্লকের, কিন্তু কি বলছে যে ডিটারমাইন দ্য ভলিউম অফ কংক্রিট whose specific weight 25 kilonewton per meter cube that may be placed which will reverse the, এটা করবে কি, এটা হচ্ছে ধরো একটা উডেন ব্লকের উপরে কংক্রিটটা চাপাই দেওয়া হবে, যার কারণে ওই ব্লক কমপ্লিটলি ইন ওয়াটার আর ব্লক এন্ড কংক্রিট কমপ্লিটলি ইন ওয়াটার। এটা বলছে, মানে দুইটা বলছে যে ভলিউম অফ কংক্রিটের কত হইলে, একটা কোশ্চিন বলছে যে ব্লকটা শুধু উডেন ব্লকটা পানির মধ্যে নিমজ্জিত হবে কমপ্লিটলি, আর একটা ভলিউম বাইর করতে বলছে যেখানে উডেন ব্লক এবং কংক্রিট দুইটাই পানির মধ্যে নিমজ্জিত হবে। এই হচ্ছে কোশ্চিন। সলিউশন করতে গেলে অবশ্যই ফার্স্টে আমরা ভলিউম অফ দা উডেন ব্লকটা বের করব। সবাই বের করে ফেলো ভলিউম অফ দ্য ব্লক। ওয়েট অফ দা উডেন ব্লক কত হবে বলো তো? 1.71675 কিলোনিউটন। কিলোনিউটন। ম্যাম তোমাদেরকে কিন্তু আগেই ফর্মুলা বলা আছে, ওয়েট অফ দা উডেন ব্লকটা বের করো।
সবাই এখানে এখানে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, এখানের সাথে কিন্তু 9.81 মাল্টিপ্লাই করে নিও। ম্যাম ওয়েটটা বের করো, ওয়েট অফ দা উডেন ব্লক, এবং 10 জন মতন হাত রেস করো। তাহলে ম্যাডাম 1 পয়েন্ট 1 পয়েন্ট 1.7 হ্যাঁ 1.71675 ঠিক আছে ঠিক আছে, কারেক্ট কারেক্ট। আমাদের এই পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। পরে ওরা বলছে যে ওরা ধরে নিছে, লেট অ্যাজিউম করে নিছে যে ওয়েট অফ দা কংক্রিট বলছে যে WC, আর ভলিউম অফ দা কংক্রিট কে বলছে VC, কারণ কংক্রিটের হচ্ছে সি দিয়ে তৈরি না, কংক্রিটের সি ফার্স্ট লেটার, দ্যাটস ওয়াই দে পুট সি ইন হিয়ার। এবং বলছে যে তাহলে টোটাল ওয়েট কত হবে। দেখো ওয়েট অফ দা ব্লক, এখানে আসলে কথা ঠিক নাই, এখানে কথা হবে টোটাল ওয়েট অফ দা ব্লক প্লাস কংক্রিট, তাই না? দুইটার যোগফল করছে। ওয়েট অফ দা ব্লক হচ্ছে 1.716, যেটা তোমরা বের করছো, আর ওরা ধরে নিছে ওয়েট অফ দা কংক্রিট হচ্ছে WC। এবার আসো নেক্সট ওরা কি করছে। ফার্স্ট কোশ্চেনটা ছিল শুধু উডেন ব্লকটা নিমজ্জিত হবে। এখন যদি সম্পূর্ণরূপে উডেন ব্লকটা নিমজ্জিত হয়, তাহলে ভলিউম অফ ওয়াটার কতটুকু ডিসপ্লেস তোমরা বলো, তুমি মনে করো জানো না, উডেন ব্লকের সমান, উডেন ব্লকের ভলিউমের সমান। যতটুকু হচ্ছে ওই ব্লকটা পুরোটাই নিমজ্জিত আছে, তাহলে ওর ভলিউমটা সমান। এখানে বলছে কমপ্লিটলি, ওইটাই করছে, তাকাই দেখো যে when the block is completely immersed the volume of water displaced, যেটা হচ্ছে এই যে ভলিউম থেকে বের হয়েছে, ভলিউম অফ উডেন ব্লক সমান। এবার ওরা বলছে যে দেখো upward thrust at the time of complete immersion, এটা এত কথা বলার দরকার নাই। আপওয়ার্ড থ্রাস্টে কি ছিল বলো তো, আপ থ্রাস্টে কি ছিল? ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার। ওয়েট মনে আছে? এটা আমরা কিন্তু সংজ্ঞায় পড়ে আসছি। তোমরা এটা আপওয়ার্ড থ্রাস্টার্স কিছু দেওয়ার দরকার নাই। তোমরা বলো তো ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার, ও যেটা বললো এটা কত? ওইটাও দরকার নাই, স্পেসিফিক ওয়েট অফ ওয়াটারটা বের করো। স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার, তাই না? এই ফর্মুলাতে করো, ওরা কি বলছে এটা আমার জানারই দরকার নেই। সবাই স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার দাও ইজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার। ভলিউম অফ ওয়াটার কিন্তু 0.25, আর স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার 9.81। এখান থেকে তোমরা ভলিউম অফ ওয়াটারটা বের করো। ওয়েট অফ ওয়াটারটা বের করো, সরি ওইটা ভলিউম অফ ওয়াটার তো এটা। ওয়েট অফ ওয়াটারটা বের করো, সবাই ওয়েট অফ ওয়াটার বের করো। 2.4525 ফর্মুলা কিন্তু আমাদের এক মানে দুইটা, একটা হচ্ছে স্পেসিফিক ওয়েট ইজ ইকুয়াল টু W ভাগ E, আর একটা ফর্মুলা হচ্ছে কতটুকু পানি অপসারিত হয়েছে সেটা ওয়েটের রেসপেক্টে বলো আর ভলিউমের রেসপেক্টে বলো, ঠিক না? আর কতটুকু হচ্ছে তোমার নিমজ্জিত হয়েছে, এই হচ্ছে ফর্মুলা দুইটা। এখন দেখো এই যে টোটাল ব্লকটা, এই ওয়েটটা সমান যতটুকু পানি অপসারিত হয়েছে। এখান থেকে WC বের করো, ও যত ইকুয়েশন দিয়ে করুক আমরা কিন্তু ফর্মুলা দুইটা ইউজ করব। তোমরা এবার লেখো ওয়েট অফ কংক্রিট প্লাস উডেন ব্লক ইজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড, এই ফর্মুলাটা লেখো। ফর্মুলা লিখে তোমরা ওয়েট অফ কংক্রিটটা বের করো।
জি ম্যাম হয়েছে। আসছে না? জি ম্যাম। যদি ওয়েট অফ কংক্রিট আসে, ওয়েট অফ স্পেসিফিক ওয়েট অফ কংক্রিট দেওয়া আছে, দেখো স্পেসিফিক ওয়েট অফ কংক্রিট 25 কিলোনিউটন পার মিটার কিউব। এখান থেকে তোমরা ভলিউম অফ কংক্রিটটা বের করো, এটাই চাইছিল। সবাই বের করো। ধরো স্মল সি WC দাও ইজিক্যাল টু ক্যাপিটাল WC ডিভাইডেড বাই VC। এখান থেকে VC-টা বের করো। এই ফর্মুলা দুটো সবাই লিখে রাখো। স্পেসিফিক ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট ডি ভলিউম। আর আরেকটা ফর্মুলা হচ্ছে ওয়েট অফ ব্লক। এটা হইতে পারে উডেন, হইতে পারে ট্রি, হইতে পারে আর শিপ হইতে পারে। সেটা হবে ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড। আর যদি এখানে ভলিউম দিই তাহলে এখানেও কিন্তু আমাকে ভলিউম দিতে হবে। এটা সবসময় মনে রাখবে। তো ফর্মুলা অনলি 2। সবাই লিখে রাখো এক জায়গায় মার্ক করে, স্টার মার্ক দিয়ে চ্যাপ্টার 4 লিখে এই দুটো ফর্মুলা লিখে রাখো। সবাই কি লিখছো? এই দুইটা ফর্মুলা জাস্ট একটা স্টার মার্কে দিয়ে লিখে রাখো। আচ্ছা তাহলে আমি এটা ডিলিট করে দিব, বুঝছো? ম্যাম 2 নাম্বারটার आंसर কি 0.0484? 2 নাম্বার করে ফেলছো? জি দাঁড়াও। ম্যাম। তোমাদের ফর্মুলা লিখতে যেয়ে তো আমি আর লিখতেছি না। কি বলবো বুঝছেন? দাঁড়াও একটু আমি সর্টিং নাও। ওকে, তুমি কত বললে? কে বলছিল কথা? জি ম্যাম 0.0484। আচ্ছা হইছে। ওকে, সো নেক্সট দেখো, আর নেক্সট কোশ্চেন যে দুইটাই একবারে নিমজ্জিত হবে। সেই ক্ষেত্রে বলছি ইমার্শন অফ ব্লক এন্ড কংক্রিট। এর ক্ষেত্রে কি করছে দেখো, যে টোটাল ওয়েট অফ দা ব্লক বলছে 25, কিন্তু কংক্রিটের স্পেসিফিক ওয়েট আর VC এর ক্ষেত্রে এইটাই কিন্তু এই VC প্লাস হচ্ছে দেখো যেটা আমরা উডেন ব্লকের ক্ষেত্রে বের করতে বলছিলাম, দুইটার যোগফল কিন্তু টোটাল ওয়েট। এরা আবার করছে কি আপওয়ার্ড থ্রাস্ট দিছে, আমরা আপওয়ার্ড থ্রাস্ট দিব না। কি করব বলো তো? আমরা ফর্মুলা লিখবো যে এই যে ওয়েট অফ দা ব্লক আছে সেটা হচ্ছে তোমার যতটুকু ওয়াটার অপসারিত হয়েছে, ওয়েট অফ দা ডিসপ্লেসড ওয়াটার সমান। এটা কিন্তু
ওইটার সমান। তারপরে করব কি যে ডাব্লিউ ওয়াটার মানে ছোট ডাব্লিউ স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার ইজ ইকুয়াল টু তোমার ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার। এক্ষেত্রে ভলিউম অফ ওয়াটারটা হবে, আমরা কি ভুল করতেছি? না আমরা ঠিক আছি। ভলিউম অফ ওয়াটার হবে ভিসি প্লাস কংক্রিটের হচ্ছে ভলিউম ডাব্লিউসি মানে সরি উড ব্লকের। আচ্ছা এটা কি আমি করে দিব, এই অংশটুকু কি আমি করে দিব না তোমরা পারবে? ম্যাম করতে পারবো। solve কি আমি করে দেন। দেখো এটা ম্যাডাম করে দেন। কিন্তু এটা কিন্তু ভলিউম, দেখো এটা ভলিউম, কংক্রিটের ভলিউম আর উডেন ব্লকের ভলিউম। এখানে আপওয়ার্ড থ্রাস্ট যাই বলুক আমরা এরকম করব না। বের করো। সবাই কি পারবে? আমার তো মনে হয় না, কনফিউজড হও না। এটা কিন্তু ওয়েট, ঠিক আছে, টোটাল ওয়েট। আর এখানে যেটা বের করছি এটা যতই আপওয়ার্ড থ্রাস্ট বলুক যাই বলুক ওইটাতে আমরা যাব না। এতটুকু কি পারছো? এটার পরে কিন্তু আমরা আরেকটু ডিফিকাল্টের দিকে যাব। সেখানে ফ্লুইডই থাকবে দুই রকম, একটা মার্কারি আর একটা ওয়াটার। এই যে কনফিউজড হও না, এটা কিন্তু দুইটার ভলিউম, কংক্রিটের ভলিউম আর উডেন ব্লকের ভলিউম। এবার আমরা সলভ করব এক্সাম্পল 4.4। বলছে যে এ মেটালিক কিউব 30 সেন্টিমিটার সাইড, সাইড মানে ওর হাইটটা, তাই না? সাইড বলতে ও সব দিকে, আসলে কিউব তো ও চারদিকেই সমান। তারপর বলছে ওয়েট হচ্ছে 450 নিউটন। তোমরা এটাকে কিলোনিউটন করতে পারো। কিলোনিউটন তোমরা করতে পারবে আমি জানি। ইজ লোয়ার ইনটু এ ট্যাঙ্ক, একটা ধরো আমি ওয়াটার ট্যাঙ্ক বলে দিলাম, কন্টেনিং টু টাইপস অফ ফ্লুইড। ফ্লুইড একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে মার্কারি। দেখো এখান থেকে এই পর্যন্ত মার্কারি, তার উপরের অংশটা ওয়াটার। কিন্তু আমরা জানি না এই কিউবটা কতটুকু পানির মধ্যে আছে আর কতটুকু মার্কারির মধ্যে আছে, কিছু বলা নাই। দেখছো এখানে কিছু বলা নাই, কিন্তু মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি তোমাকে জানতে হবে। একজন বলো তো মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি কত? 13.6। এটা কিন্তু বলা নাই, কিন্তু you have to know this. Also determine the position of mercury at block at mercury water interface when it has reached equilibrium. যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে তখন ওর পজিশন মার্কারিতে কত আর ওয়াটারে কত, এটাই বের করতে বলছে। ঠিক আছে, একটা জিনিস ভালো করছে যে ব্লকটার ওয়েট বলা আছে, তাই না? তোমরা চাইলে দেখো ওরা 9810 বলছে, তোমরা চাইলে এইটাকে কিলোনিউটনে কনভার্ট করে নিতে পারো, এটা বেটার হবে। কি বল, দেখো কি করছে ওরা, ফার্স্টে হচ্ছে H1 করছে, আর এটা একটা কিউব, ওর লেন্থ হাইট উইডথ সব সমান। এখান থেকে এইটুকু H1 ধরছে, এইটুকু 3 আর ওই পাশে 3 আছে, প্লাস এখান থেকে এইটুকু H2 ধরছে, এইদিকে 3 আর ওই পাশে আছে 3। কেন লাগবে বলো তো? ভলিউমটা আমাদের লাগবে, তাই না?
ভলিউম লাগবে না? জি ম্যাম। আর এখানে ওয়াটার আছে, এই H1 যেখানে থাকবে সেখানে ওয়াটার, এর স্পেসিফিক ওয়েট দিয়ে মাল্টিপ্লিকেশন করো, আর যতটুকু মার্কারিতে আছে সেখানে 13.6 × 9.8 অন করো, করে একটা ইকুয়েশন দাঁড় করাও। সবাই একটা ইকুয়েশন দাঁড় করাও। এটা দেখতে হবে না, নিজের মতো করে স্ক্রিন দেখতে হবে না, নিজের মতো করে ইকুয়েশনটা দাঁড় করাও। তুমি তো বুঝছো, তোমার বোঝার থেকে, মানে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা থেকে তুমি নিজে ইকুয়েশনটা দাঁড় করাও, কত আসে দেখো। 3 centimeter height and weighing is দেখো এই 13.6 আর বাদ বাকি সব কিন্তু সমান। considering a 2-fluid layer of water. তোমরা কিলোনিউটনে কনভার্ট করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। H1 plus 13.6 H2 is equal to, এটা আসছে সবার? না ম্যাডাম, কার কার আসছে দেখো তো। H1 plus 13.6 H2 is equal to 0.51 or 509. I think everything is okay. এতটুকু কার কার আসছে বলো তো, একটু রেস করো হ্যান্ড। এক্ষেত্রে অন্তত 30 জন হইতে হবে, তাড়াতাড়ি রেজ ইউর হ্যান্ড। কে কে পারছো H1 plus 13.6 H2 is equal to 0.509 or 0.51? Try to do by yourself. নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে ভবিষ্যতে কষ্ট হবে না। এক্ষেত্রে আমি 30টা হাত দেখতে চাই। এই দাও ক্যালকুলেটর দাও। দেখে দেখে করতে হবে না, নিজে নিজে করো। ম্যাডাম নিজে নিজে করতেছি ম্যাডাম, এমন করেন কেন? একদম নিজে নিজে করো, তাহলে ভালো হবে। I want 30 hands. Please raise your hand. Whenever you complete H1 plus 13.6 H2 is equal to 0.51 or 509. No. एक पावर भाई म्यूट करें। আমি 2 মিনিট আরো দিচ্ছি।
আচ্ছা দেখো নেক্সট এটা একটা নেক্সট দেখো h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু 0.3 না h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু 0.3 কিনা তাহলে h1 সমান কত হবে 0.3 মাইনাস Yes, ma'am. h2 তাহলে h1 এর জায়গায় এইটা বসাই দাও ম্যাডাম একটা আসছে এখানে যে তোমরা লাস্টে যে ইকুয়েশনটা দাঁড় করাইছো h1 প্লাস 13.6 h2 ইজ ইকুয়াল টু এটা কিন্তু আমরা জানি উই হ্যাভ h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু 0.3 তাহলে h1 ইজ ইকুয়াল টু 0.3 মাইনাস h2 put it here the value of h1 in here and find out h2 শেষ ম্যাডাম h1 হচ্ছে 0.28 আর h2 হচ্ছে 0.0166 ওরা শুধু h2 টা বের করছে তোমরা h1 ও বের করবে ঠিক আছে h1 হচ্ছে 0.28 0.28 আর ওইটা হচ্ছে 0.0166 ঠিক আছে এ দেখো অ্যানসার সবাই এটা একটু সলভ করো কোনো কঠিন কিছু না দেখো এখানে এটা দেখে কিছুই নাই ভয় পাওয়ার কিছু নাই মানে এখানে কিছুই তো বলা নাই আমি কিভাবে সলভ করব কিন্তু কঠিন না দেখছো ম্যাথটা কিন্তু কঠিন না এই রকম ম্যাথই কিন্তু আসবে 5 থেকে 7 মার্ক বা ধরো 9 মার্ক হাইস এরকম ম্যাথ আসবে ছোট ছোট ম্যাথ আসবে যেটা তোমার নিজের বুদ্ধি দিয়ে সলভ করতে হবে ইউ হ্যাভ টু ডু অ্যালোন ফর্মুলা দুইটা আমি বলছি সেটা দিয়ে তুমি সলভ করবা আর একটা আছে সেটা পরে এরপর আশা করবো তোমরা এগুলো সব নিজে নিজেই সলভ করতে পারবা ডিফিকাল্ট কিছু করতে হবে না দেখো দুই রকম আছে ব্লক দুই রকম হচ্ছে লিকুইড তোমরা সবই পারবে এখন যত রকমই আসুক তোমরা পারবে শেপ যেরকমই হোক তোমরা পারবে এটা আমার মানে বিশ্বাস এবার আমরা কিছু থিওরি করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন হেয়ার স্মল স্মল ডেফিনেশন আর হচ্ছে ছোট ছোট ম্যাথ ইউ হ্যাভ টু ডু দিস ইন হেয়ার বড় কোনো ম্যাথ করতে হবে না এটাও নোট ডাউন করে রাখো যে ছোট ছোট হয়তো ডেফিনেশন আসবে আর ছোট ম্যাথ আসবে বড় আসবে না দেখো our next topic that is 4.3 types of equilibrium of floating body মানে একটা ভাসমান যে বডিটা আছে সেটার কয় ধরনের ইকুইলিব্রিয়াম কন্ডিশন হতে পারে একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম এটার মধ্যে তোমার এই তিনটার মধ্যে ডিফারেন্স আসতে পারে differentiate between stable equilibrium unstable equilibrium and neutral equilibrium এই ধরনের কোশ্চেন আসতে পারে স্টেবল মানে বুঝতে পারছো ও স্থির তাই না আনস্টেবল মানে ও স্থির না আর নিউট্রাল মানে দুইটার মাঝামাঝি কিছু একটা পরে দেখি কি বলছে when a body is given a small angular displacement by some external force and then return back to the original position due to internal force মানে ওর নিজস্ব ওয়েট এবং আফটার দেয়া such an equilibrium is called stable equilibrium ধরো কোন একটা বস্তুকে অল্প একটু আমরা মানে ওকে হচ্ছে ডিসপ্লেস করলাম পরে যদি ও তার নিজস্ব ওয়েট এবং আফটার দিয়ে তার অরিজিনাল পজিশনে ফিরে আসে তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম তারপর আনস্টেবল বলছে if the body does not return to its original position from the slight displacement angular position মানে যদি ওইটাই হবে বাট ও যদি অরিজিনাল পজিশনে ব্যাক না করতে পারে এবং কিছুটা যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেস থেকে যায় আচ্ছা তখন বলছে যে ওইটা হবে আনস্টেবল আর নিউট্রাল হচ্ছে if a body when given a small
একদম সবই এক কথা, স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অকুপাই দ্য নিউ পজিশন and it remains at rest, মানে ও একটা নিউ পজিশনে যাওয়ার পরেও কিন্তু ও রেস্টে আছে। In this new position it said to possess a neutral equilibrium, একটা বলছে যে ফিরে আসবে, আর একটা বলছে না কিছুটা ডিসপ্লেস থাকবে, আর একটা বলবে ঠিক আছে কিছুটা ডিসপ্লেস আছে কিন্তু আবার আবার কি থাকবে ওখানে ইকুইলিব্রিয়াম থাকবে। এই হচ্ছে তিনটা কন্ডিশন। এরপরে বলছে মেটা সেন্টার আর মেটাসেন্ট্রিক হাইট। সেন্টার মানেই বুঝবো একটা পয়েন্ট, এটা অলরেডি তোমরা বুঝে গেছো তাই না? যদি যে ধরনের কথাবার্তা বলছে সেন্টার, দ্যাট মিনস আ পয়েন্ট। আর মেটাসেন্ট্রিক হাইট মানে অবশ্যই সেটার কোনো ডিসটেন্স। দেখো এটা দেখে বোঝো এই বস্তুটা ও প্রথমে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এটা এটা যে কেউ হইতে পারে, একটা শিপও হইতে পারে। করছে কি ওকে একটু ধাক্কা দিছে, পরে কোন একটা এক্সটার্নাল ফোর্সের কারণে ও কিছুটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসড হয়ে গেছে। তখন ও করবে কি, তোমরা কখনো সরলদোলক দেখছো পেন্ডুলাম ওয়াচের ক্ষেত্রে, দেখবা ও ওয়াচের ক্ষেত্রে ওই সরলদোলকটা এভাবে মানে অসিলেটিং হচ্ছে, অবশ্যই একটা পয়েন্টের সাপেক্ষে। এই পয়েন্টটাই হচ্ছে মেটা সেন্টার। এখানে এই কথাটাই বলছে যে this figure shows a body floating in a liquid in a state of equilibrium, মানে ওই equilibrium condition আছে। When it is given a small angular displacement, it starts oscillating about some point. এই যে পয়েন্ট, এই পয়েন্টকেই বলে মেটা সেন্টার। আর এই মেটা সেন্টার থেকে ওর সিজি পর্যন্ত দূরত্বকে বলবে মেটাসেন্ট্রিক হাইট। পরেও বলছে তোমরা তো এর আগে অনেক মেটাসেন্টার মেটাসেন্ট্রিক হাইট পড়ে আসছো, ঠিক না? কিন্তু তোমরা এখন বলতে পারবে না, বলতে পারবে? মানে এখন আমি যে বললাম এটা মনে থাকবে কিনা? এই যে আমি বললাম একদম সহজ ভাষায় বলছি, একটা বডি ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, ওর কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অবশ্যই একটা পয়েন্টের সাপেক্ষে ও টোল খাবে তাই না, অসিলেটিং করবে, ওই পয়েন্টটা হচ্ছে মেটা সেন্টার। আর ওই মেটা সেন্টার পয়েন্ট থেকে সিজি পর্যন্ত দূরত্বই হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। এতটুকু মনে থাকবে কিনা? মনে থাকবে কথাটা? জি ম্যাম মনে থাকবে ইনশাআল্লাহ। সেন্টার মানে কি বলতো, একটা পয়েন্ট তাই না? জি ম্যাম। এটা তোমাদের অলরেডি সব মানে এটা যে শুধুমাত্র ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রেই যে অ্যাপ্লিকেবল হবে, যে সেন্টার মানে একটা পয়েন্ট, যেখানে তোমরা শুনবা মনে করবে এটা একটা পয়েন্ট, এটাকে কেন্দ্র, ঠিক না? এই যে ভোটের কেন্দ্র বলে তাই না, তার মানে কি ওই পয়েন্টেই ভোট হচ্ছে, ঠিক না? ওইটা ওর সেন্টার। এবার দেখো অনেকগুলো মেথডোলজি আছে, আসলে ডেরিভেশনটা কোনোদিনও মনে রাখার মতো কিছু না, আজকে পড়বা কালকেই ভুলে যাবা, এজন্য ডেরিভেশন আমি করাইতে পছন্দ করি না। মানে ডেরিভেশনের মধ্যে কিছু নাই, আছে হচ্ছে ম্যাথ, যে কোন ফর্মুলা ইউজ করলে আমরা এই প্রবলেমটাকে সলভ করব, এটাই আসল, এটাই তোমার জানা। সেটা তোমরা বিমের ক্ষেত্রে বলো, কলামের ক্ষেত্রে বলো, স্ট্রাকচারের ক্ষেত্রে বলো, ফাউন্ডেশনের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে কিন্তু প্রবলেমকে সলভ করার মতো ক্যাপাবিলিটি, তাহলে তুমি একজন ইঞ্জিনিয়ার হবে, ঠিক না? এক্ষেত্রে ডেরিভেশন কিছুই না। ডেরিভেশন দিয়ে কি হবে, তোমাকে ফর্মুলা জানতে হবে এবং ওইটার প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, তাহলে ইউ উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন ফিউচার। তোমাকে মানবে, নাহলে মানবে না। মানবে বলো? মানবে না। এবার আসো, আমরা তো অনেক কিছুই পড়লাম, পড়ার পরে এখন আমরা একটু নতুন জিনিস দেখবো। তোমরা ফার্স্টে এই ফর্মুলাটা তো
T is equal to 2 pi root over k square gm divided by g. এই ফর্মুলা তোমরা সবাই তোলো। তোমরা এতক্ষণ তো অনেক কথা পড়ে আসছো না, আসলে কোথায় আমরা এই যে বুয়েন্সিটা অ্যাপ্লিকেশন মানে ওর অ্যাপ্লিকেশনটা কোথায় একটু দেখবা। সবাই ফর্মুলাটা লেখো আর প্লিজ রেজ ইওর হ্যান্ড। ফর্মুলাটা সবাই লেখো, t is equal to 2 pi আচ্ছা, এই ফর্মুলাটা লেখা হয়ে গেলে তোমাদেরকে লাগবে নোটেশন। কোনটা কি এটা জানা। নোটেশন হচ্ছে t is equal to টাইম। সবাই t is equal to টাইম, ক্যাপিটাল T is equal to টাইম। নেক্সট হচ্ছে স্মল k, radius of gyration। স্মল হচ্ছে radius of gyration। টা হচ্ছে টাইম আর স্মল k টা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। আর এই যে জিএম টা আছে না, জি আর এম, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। ক্যাপিটাল এটা কিন্তু টুগেদার, আলাদা আলাদা কিছু না। ক্যাপিটাল জিএম এটা হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। আর স্মল জানোই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এতটুকু তোমরা সবাই জানো। আমি দিচ্ছি টি হচ্ছে টাইম, স্মল কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, AGM হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট, আর জি তো তোমরা জানো। দেখো কোশ্চেন এটাই একদম এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, এক্সাম্পল 4.28। A sheet of weight 32,000 kilonewton is floating in sea water। এই ওয়াটারের জায়গায় যদি আমি বে অফ বেঙ্গল দিই, কে কে বে অফ বেঙ্গল তো বলো। তোমাদের মধ্যে কে কে বে অফ বেঙ্গল দেখছো? একজন বলো, আর রেজার হ্যান্ড করতে হবে না। কোনটা বলো তো? দেখছি, আমাদের বাড়ি ওখানে। তোমাদের বাড়ি ওখানে? ওইটার নাম বে অফ বেঙ্গল, বুঝছো? আমাদের সুবিধাকে বলে বে অফ বেঙ্গল, এটা মনে রাখবা। এখানে আমি সি ওয়াটারের জায়গায় ইন্ডিয়ান ওশানও দিতে পারি, প্যাসিফিক ওশানও দিতে পারি, যে কোনো কিছু দিয়ে দিতে পারি, অথবা আমাদের বলে দিতে পারি বে অফ বেঙ্গল, তাই না? একটা শিপ আছে যার ওয়েট এখানে আর ফ্লোটিং হচ্ছে কোথায়? বে অফ বেঙ্গলে। ভয় পাওয়ার কিছু নাই। তারপর বলছে সেন্টার অফ গ্রেভিটি, বলো কিছু বলো। পিকচারটা ক্লিয়ার না? আমি তোমাদেরকে এটা আপলোড করে দিব না স্ক্যান করে, কিন্তু আমি দেখলাম যে কালকে দেখছি যে এরকম এই কোশ্চেনটা আসলে তোমার জানা দরকার, অ্যাপ্লিকেশনটা। তো অফিস আওয়ার তো রাতে নেই, পরে চিন্তা করলো সকালবেলা আমি আমার মোবাইল ফোন দিয়ে একে তুলে আপাতত তো বুঝাই, পরে আমি স্ক্যান করে এটা দিয়ে দিব। তখন তোমাদেরকে মানে জাস্ট তোমরা বুঝে রাখো, এটা তোমাদের জন্য ভালো হবে। এখানে দেখো বলছে যে সেন্টার অফ বুয়েন্সি ইজ 1.6 মিটার বিলো দা সেন্টার অফ গ্র্যাভিটি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা।
আমরা এখন যদি ফিগারটা দেখতে পারতাম, আমি দেখি ফিগারটাকে দেখানো যায় কিনা। আমাদের মেটা সেন্টারের যেটা এই ফিগারটা সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, দেখো জিএম আমরা কি বলছিলাম, মেটা সেন্টার থেকে সিজি পর্যন্ত দূরত্ব, এই সিজি জিতে কাজ করে। এই হাইটটাকে বলছিলাম মেটাসেন্ট্রিক হাইট। আর এখানে যে কথাটা বলেছে যে সেন্টার অফ বুয়েন্সি ইজ বিলো দ্য সেন্টার অফ যে গ্র্যাভিটি, সেন্টার অফ বুয়েন্সির কথা মনে আছে? যেখানে ফোর্সটা অ্যাক্টিং করবে, মনে আছে? প্রথম যে পেজটাতে আমরা পড়ছিলাম, মনে আছে? জি ও বলছে যে এই বুয়েন্সিটা ওর সিজি থেকে নিচে আছে। কতটুকু নিচে আছে? 1.6 মিটার। তার মানে এইখান থেকে জি থেকে বি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 1.6 মিটার। কিন্তু আমাদের তো লাগবে জিএম, তাই না? আমাদের ফর্মুলায় কি জিএমটা লাগবে না? মেটাসেন্ট্রিক হাইট। আচ্ছা, ও যা এখানে বলে থাকুক, তোমরা সব এই পর্যন্ত ডিসটেন্স, এই জিএমটাই হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। আর ফোর্সটা অ্যাক্টিং করছে সেন্টার অফ বুয়েন্সিতে, যেটা হচ্ছে হুইচ বিলো দা ইটস সেন্টার অফ গ্র্যাভিটি। এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সের কথা বলা আছে আমাদের, যে এটা বলছিলাম না সেখানে। তোমরা ফিগারটা প্লিজ আগাইতে পারবা? এই ফিগারটা এরকম করে আগাইতে হবে। আর একটা ব্লক দাও, একটা ব্লক দিয়ে এম একটা পয়েন্ট দাও, জি একটা পয়েন্ট দাও, আর বি একটা পয়েন্ট দাও। তোমরা সবাই এই ফিগারটা আঁকাও। Try to draw this figure এবং 3টা পয়েন্ট দাও। এম একটা দাও, সেখানে লিখে রাখো এটা মেটা সেন্টার, আর জি আর এম এর ডিসটেন্সটা লিখে রাখো, এটা হাইট অফ মেটাসেন্ট্রিক হাইট। আর এই বিটা লিখে রাখো এই পয়েন্ট অফ সেন্টার অফ বুয়েন্সি, এই বিটাকে মার্ক করো। তারপরে আমরা ওই ম্যাপটাতে যাব। এটা সবাই ড্র করছো? আচ্ছা, আর একটা ফর্মুলা আছে দেখো, বিএম ইজ ইকুয়াল টু আই ভাগ ভি। এটা লিখে রাখো, এই ফর্মুলাটা লিখে রাখো। এটা কিন্তু আই, নট ওয়ান। বিএম ইজ ইকুয়াল টু আই ভাগ ভি, এই যে এখানে প্রমাণ করছে না, এই ফর্মুলাটা লিখে রাখো। বিএম ইজ ইকুয়াল টু আই ভাগ ক্যাপিটাল ভি। এটা হচ্ছে
মোমেন্ট অফ ইনার্শিয়া আর ভিটা হচ্ছে ভলিউম। এই ফর্মুলাটা লিখে রাখো, এটা কাজে দিবে। এই যে ডিসটেন্স ছিল না এম থেকে বি পর্যন্ত ডিসটেন্স, এই ডিসটেন্স ইজ ইকুয়াল টু আই ভাগ ভি। ম্যাডাম বিএম ডিস্টেন্সের নাম কি হবে? বিএম এর একটা নাম দিবা? হ্যাঁ আসলে হ্যাঁ বিএম এর ওরা কোনো নাম মেনশন করছে কিনা আমি জানি না, ও, কি নাম দেওয়া যায় ম্যাডাম? তবে আমরা দিতে পারি যে ডিসটেন্স বিটুইন মেটা সেন্টার এন্ড সেন্টার অফ বুয়েন্সি, এটা দিতে পারো। ডিসটেন্স বিটুইন বা হাইট অফ মেটা সেন্টার, এই যে এটা মেটা সেন্টার না সেন্টার অফ বুয়েন্সির মধ্যে যে হাইটটা সেটা লিখতে পারো। কারণ কি বলতো, আমি যদি এই বিএম থেকে বিজিটা বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে বলতো? বিএম থেকে যদি আমি বিজি কে বিয়োগ ম্যাডাম করি জিএম তাহলে কি পাওয়া যাবে? জিএম GM মেটা সেন্টার মেটা সেন্টার হ্যাঁ। হাইট হাইট। Yes. এটুকু বুঝছো? তোমরা বিএম এর একটা নাম দিয়ে রাখো যে দ্য ডিসটেন্স বিটুইন মেটা সেন্টার এন্ড সেন্টার অফ বুয়েন্সি, আর এটার ফর্মুলা হচ্ছে আই ভাগ ভি। আই এর ইউনিট কি বলতো? মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিটটা কি? ইয়েস 4। আর ভলিউম দিয়ে যদি ওকে ভাগ করি তাহলে কি ম্যাডাম থাকে? মানে এক মিটার, মিটার একক থাকবে। শুধু এম থাকে, মানে মিটার থাকে, তাই না? তাহলে ঠিক আছে, হাইটের ইউনিট ঠিক আছে, ঠিক না? এতটুকু তোমরা সবাই বুঝছো। এবার আমরা ওখানে চলে যাই, আমাদের ম্যাথে চলে যাই। একটা ম্যাথ মানে ধরো কত কিছুর উপর ডিপেন্ডেন্ট করে ওরা। তোমরা এবার গিভেন দ্যাট লেখো, সলিউশন লিখে গিভেন দ্যাট লেখো, আমাদের হাতে সময় নেই। গিভেন দ্যাটে দেওয়া আছে ওয়েট অফ শিপ, তোমরা WS দিতে পারো, ঠিক আছে? তারপর বলছে যে বিজি সেন্টার অফ বুয়েন্সি আর ওই সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে ডিসটেন্স 1.6 মিটার। তারপরে এখানে বলছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা, বুঝছো? এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু এইটা। মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু এটা, বুঝছো? এটা m⁴ দেওয়া আছে 82320, মানে 8320 m⁴ দেওয়া আছে। এটা কি গিভেন থাকবে? আবার মোমেন্ট রেডিয়াস অফ অফ ইনার্শিয়া গাইরেশন স্মল কে দেওয়া আছে 3.2। এগুলো সব গিভেন দ্যাটে লেখো। দেখো স্পেসিফিক ওয়েট দেওয়া আছে সি ওয়াটারের, এইটা। তোমরা যদি শিপের ওয়েট দেওয়া থাকে আর যে দেওয়া আছে এটার যদি স্পেসিফিক ওয়েট দেওয়া থাকে, তোমরা ভলিউম বের করতে পারবে না? ভলিউম বের করো তাড়াতাড়ি, ও যা বলে বলুক, তুমি তোমার মতো করে বের করো। তোমরা তোমার মতো করে ভলিউম অফ সি ওয়াটার ডিসপ্লেসমেন্ট বের করো। তোমরা খুব ভালো করেই জানো কিভাবে বের করতে হবে। সবাই পারছো? ভলিউম অফ সি ওয়াটার ডিসপ্লেসমেন্ট যেটা বের করো। কেউ আমাকে বলো তো বিএম এর ফর্মুলাটা কি ছিল? ইনার্শিয়া ভাগ আয়তন ভলিউম। মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই ভলিউম। যেই ভলিউম অফ এই যে ওয়াটারটা ডিসপ্লেস ওয়াটারটা বের হবে
এখানে আই দেওয়া আছে, আই ভাগ বি করো, তাহলে বিএম টা বের হয়ে আসবে। বিজি তো দেয়াই আছে, আমরা দেখছি বিএম থেকে বিজি কে মাইনাস করলে কি পাওয়া যায় বলো তো? একজন বলো, বিএম থেকে বিজি কে মাইনাস করলে কি পাওয়া যায়? মেটাসেন্ট্রিক হাইট। ম্যাডাম হ্যাঁ, মেটাসেন্ট্রিক GM হাইট পাওয়া যায়, জিএম পাওয়া যায়। হ্যাঁ, এখন আমরা কি আছে, জিএম আছে, তা আমরা টি বের করতে পারবো না? জি ম্যাডাম পারা যাবে। হ্যাঁ, তোমরা পারবে, আমি জানি। এটা আমাদের লাস্ট। ওয়ান পয়েন্ট জিরো সিক্স। আবার দেখো তো কত টাইমটা, টাইম 1.026, এটা জিএম তাই না? 6.34 সেকেন্ড না, টাইম ছিল এটা। আচ্ছা দেখো, এই ম্যাথের ভলিউমটা আমরা বের করছি, প্রথমে আমরা যে দুইটা ফর্মুলা শিখাইছি না, ওই দুইটা ফর্মুলা দিয়ে, ঠিক না? জিএম, বিএম আর জিএম টা শিখছি ওই যে মেটাসেন্ট্রিক হাইট ওখান থেকে। আর ফাইনালি আমরা টাইমটা বের করছি একটা নতুন ফর্মুলা দিয়ে। ম্যাম টাইমটা যেন কিসের বললাম? বুঝি না, যে টাইমটা আমরা বের করলাম অ্যাকচুয়ালি এটা কিসের জানো? টাইম বের করতে পারো নি? পিরিয়ড অফ রোলিং। তোমরা এতটুকু সবাই বের করছো? আমাদের কিন্তু পড়া শেষ, আমরা এখন একটু কথা বলবো।